বাজেট আলোচনায় আমরা চেয়েছিলাম যে একটা কার্যকরী আলোচনা হবে সরকারি দল থেকে বা বিরোধী দল থেকে, কিন্তু আমরা বিরোধী দল থেকেও অনেক সময় অপ্রাসঙ্গিক কথাবার্তা শুনতে পাচ্ছি, ঠিক সেরকম সরকারি দল থেকেও শুনতে পাই। তো আমরা তো এই যে বিপ্লবের পরে একটা কার্যকরী সংসদ আশা করেছিলাম, একটা গঠনমূলক সংসদ, কিন্তু এরকম আলোচনাগুলো কেন হচ্ছে বলে আপনি মনে করেন? যে অপ্রাসঙ্গিক, আগে যেরকম অপ্রাসঙ্গিক ছিল মমতাজের গান, কিন্তু এখন সেরকম অপ্রাসঙ্গিক কেউ দাবি করছে যে মুক্তিযোদ্ধা সন্তান, কেউ চাচ্ছে ওয়াশিং মেশিন, আবার বিএনপি নেত্রীরাও এরকম হাস্যকর অনেক কিছুই করছেন বিএনপির এমপিরা। তো আপনার কাছে কেন মনে হয় এরকম হচ্ছে? এখানে আমি আপনার লাস্ট প্রশ্নটা দিয়ে শুরু করি আর কি। সেটা হচ্ছে যে বাজেট আলোচনায় কেন এই সময় অপ্রাসঙ্গিক আলোচনা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে তারা এই দায়িত্বটাকে, যে সংসদ সদস্য হিসেবে তাদের যে দায়িত্ব, দেশের প্রতি তাদের যে দায়িত্ব, জনগণের প্রতি যে দায়িত্ব, এই দায়িত্বটা তারা বোধহয় সম্ভবত খুব একটা সিরিয়াসলি নেয় নাই। তবে আমি যে যে কয়টা আমি সেশন দেখেছি, আমার একটা সুযোগ হয়েছিল একজন সংসদ সদস্যের সাথে কাজ করার, তার বাজেট আলোচনার তার সেই যে সমস্ত বিষয় আসব নিয়ে আলোচনা করতে চান, উনি কিছু বিশেষজ্ঞদের নিয়ে উনি বসেছিলেন যে উনি যে বিষয়গুলি আলোচনা করতে চান। তা আমার সেই সুযোগ হয়েছিল কাজ করার। আমার কাছে সেই সংসদ সদস্যর, আমি নাম বলতে চাই না এবং তাকে কোন পক্ষে সেটাও বলতে চাই না, তার তার যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্ক অনুযায়ী আমি বলবো যে সে তার দায়িত্বটাকে বেশ সিরিয়াসলি নিয়েছে এবং সে আমাকে যে যে ফিডব্যাকটা উনি চেয়েছিলেন যে সাবজেক্ট ম্যাটারের উপরে, এটা কিন্তু উনি উনি এটা না চাইলেও পারতেন। উনি হয়তো বলতে পারতেন যে আমি এই ব্যাপারটা আপনি অ্যাপ্রাইজ করেন, আমি এই জিনিসগুলো জানতে চাই, গিভ মি আ রিজন। তো আমি ওই বিষয়গুলি উনাকে বিশ্লেষণ করে দিয়েছি। তো এটা আমি একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি এবং উনি সংসদে উপস্থাপন করবেন, এটা আমার ইন্টারেস্ট থাকে এই বিষয়ে। আই এনকারেজ দ্যাট পার্ট। সুতরাং আমি বলবো যে সবাই যে একেবারে আপনার বাজেটে আলোচনার জন্য আগ্রহী না, তা কিন্তু না। যিনি দিতে চান, যিনি মনে করেন তার সিক্রেট রেসপন্সিবিলিটি, নৈতিক দায়িত্ব বাজেটে গিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার কথা, তারা কিন্তু করছেন এই কাজটা। দুই একজন, আপনি 350 জন এমপির মধ্যে দুই একজন আপনি এরকম পাবেন, তাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে না টানাটাই বেটার। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে জ্ঞানের অভাব। কারণ বাজেটে বক্তৃতা করতে গেলে আপনি যে সাবজেক্ট ম্যাটারের উপর বলবেন, সেই সাবজেক্ট ম্যাটারের উপর কিন্তু যেমন আপনি দেখেন, বাজেটে আমাদের প্রতিরক্ষা খাতের বাজেট ছিল 42,000 সাম কোটি টাকা, যেটা গত বছরের থেকে 1,650 কোটি টাকা বেশি। এই বাজেটটা কিন্তু অলরেডি ইট ইজ এ ডেফিসিট বাজেট। কেমনে? কারণ আমার যে মুদ্রাস্ফীতি হয়েছে, সেই মুদ্রাস্ফীতির কারণেই কিন্তু 4.5% খেয়ে ফেলছে এই মুদ্রাস্ফীতি। কারণ মুদ্রাস্ফীতি আমাদের 9% এখন। 9% মুদ্রাস্ফীতির কারণে 42,000 কোটি টাকার যে ব্যাপারটা, সেটা কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু 3,600 কোটি টাকা চলে গেছে। তার মানে আপনার 1,600 কোটি টাকা আনলেন, আসলে কিন্তু আপনি 2,000 কোটি টাকা ঘাটতি বাজেট দিচ্ছেন। আপনার কম দিয়ে। এটা কত? ইট ইজ 0.9% অফ দি জিডিপি। সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড নর্মস, যে কোনো একটা স্বাধীন রাষ্ট্রের জন্য অ্যাকসেপ্টেড নর্মস হলো 2.2% অফ জিডিপি। এটা দাঁড়ায় 1,22,000 কোটি টাকা। মায়ানমার ইউজ করে 3.5% অফ জিডিপি, ভারত ইউজ করে 2.5% অফ জিডিপি। তো তাদের তুলনায় আমাদের বাজেট কই? এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি তো আপনার একজন সংসদ সদস্য যখন সে কথা বলতে যাবে, তখন তো এগুলি বলতে হবে। আর একটা জিনিস, যে যে খাতেরই বাজেট না হোক না কেন, বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি যেটা ফিল করি আমার দৃষ্টিকোণ থেকে, আপনার যদি টেরিটোরিয়াল বাউন্ডারি ইফ নট সিকিউরড, তাহলে কিন্তু আপনার সংসদও সিকিউরড না, আপনার মানুষও সিকিউরড না, দেশও সিকিউরড না, কোনো কিছু সিকিউর, রাজনীতিও সিকিউরড না। সো এটা প্রথম কাজ। আমার যদি চারিদিকে আমার বাড়ির যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমি কার জন্য কি করবো? আমি গাড়িতে কাজই করতে পারবো না। তো আমি তখন ব্যস্ত থাকবো ওইটা নিয়ে। সুতরাং এই যে বাজেটটা, এই বাজেটটা কিন্তু ব্যয় হয় জনগণের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য। এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল। তো দেখেন, 42,000 কোটি টাকার মধ্যে 35,000 কোটি টাকা চলে যাবেন অপারেশনাল কস্ট, থাকে মাত্র 8,000 কোটি টাকা বা 7,000 কোটি টাকা। এটাতে আপনি কি করবেন? কিছুই করতে পারবেন। সুতরাং আপনি যদি যখন বাজেট করবেন, তখন কিন্তু আপনাকে এগুলো মাথায় চিন্তা করতে হবে। সেকেন্ড হলো, আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হলো আমাদের এডুকেশন কোয়ালিটি। এডুকেশন কোয়ালিটিতে আমাদের, আমরা এডুকেশনের মান বাড়ানোর জন্য কি পদক্ষেপ নিতে হবে, সেই প্রোগ্রামগুলি কিন্তু ডিজাইন করা খুব ইম্পর্টেন্ট।
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। আমাদের বাজেটে দেওয়া হয় বেতন ভাতা এবং দৈনন্দিন চলার জন্য। কোন রকম প্র্যাগমেটিক কাজ নাই। সুতরাং বাজেটের ব্যাপারে যে বক্তৃতা রাখবেন যারা, তারা নেক্সট আসলে স্বাস্থ্য খাত। তাহলে তো আপনি মানুষকেই তো বাঁচায় রাখতে পারবেন না। স্বাস্থ্য মানুষকে বাঁচায় রাখবে, শিক্ষা মানুষকে জ্ঞান দিবে, যেটা দিয়ে সে আয় অর্জন করবে। আপনি এই দুই জায়গায় কনসেন্ট্রেট না করেন, তাহলে আপনি কোথায় এই বিষয়গুলি কিন্তু বাজেটে যখন সংসদ সদস্যরা যখন এগুলি নিয়ে যখন তারা সিরিয়াস হবেন, এটা কিন্তু বাজেট কিন্তু একমাত্র সংসদ আমাদের এই 54 বছরে আমরা এটাই দেখছি যে সরকারি দল বাজেট দিল, বিরোধী দল যাই বলুক না বলুক ওই বাজেট পাস। আপনি কিন্তু তাদের বিশেষজ্ঞ মতামত নিয়ে এটা কিন্তু বসে রেকটিফাই করার কথা। ভাই আমাদের কোনো ভুল হয়েছে কিনা দেখেন না আপনারা, একটু গিভ আস এ ফিডব্যাক। তো সেই জন্যই তো আলোচনা হচ্ছে, এই জিনিসটা কিন্তু এই কালচারটা আমি মনে করি তারেক রহমান সাহেবের সরকারের যে এখন যে এনভায়রনমেন্ট আছে, লিভিং অ্যাসাইড অল দিস, এই এনভায়রনমেন্ট কিন্তু এখন এক্সিস্ট করে, আলোচনার এনভায়রনমেন্টে এক্সিস্ট করে। এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর কিছু ব্যক্তিগত কিছু উদাহরণ আছে, যে উদাহরণগুলিকে এগুলিকে এক্সাম্পল হিসেবে নেওয়া যাচ্ছে। যেমন উনি যে একজন সংসদে একজন মন্ত্রী একজন এমপি অসুস্থ হয়ে গেলেই, সেদিন আমি দেখলাম একজন অপোজিশন মেম্বার অসুস্থ হয়ে গেছেন, উনি গিয়ে ওনাকে সরে নিয়ে গেছেন, উনি কিন্তু সমস্ত প্রথা ভেঙে প্রধানমন্ত্রী কিন্তু নিজে কিন্তু ওই লাউঞ্জে গেছে, গিয়ে ওনাকে কি ব্যাপার ওনার খোঁজ খবর নিয়েছে। তো এই যে সৌজন্যতা বোধ, এগুলি থেকেই কিন্তু আসলে সম্পর্কটা আস্তে আস্তে গড়ে উঠবে। সুতরাং আমরা রাজনীতির মাঠে, আমি বলবো যে রাজনীতিক মাঠে রাজনীতিবিদরা যেন অহেতুক বক্তব্য না দেন, যে বক্তব্যটা এই সমস্ত সম্পর্ককে নষ্ট করবে, এই ধরনের বক্তব্য না দেওয়াটা যৌক্তিক কাজ।